প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণী ছাত্রীদের স্বাগতম। আজ আমরা পড়ব বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিসমূহ। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য এবং বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত ধারণা। আজ আমরা পড়ব মূল নীতিগুলো। আসো আমরা নীতিতে যাই। আমরা মূল নীতিকে মোট 14টা পয়েন্টে নিয়েছি। এই 14টা পয়েন্ট প্রত্যেকটাই আমাদের বাণিজ্যিক ব্যাংকের পরিচালনার জন্য ইম্পর্টেন্ট। একটি ব্যাংককে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এবং ব্যাংকের যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, আমরা জানি বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এটা কি করে? মুনাফা অর্জনের জন্যে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। তাহলে মুনাফা অর্জন যদি এর মূল উদ্দেশ্য হয় এবং সেই উদ্দেশ্যকে অর্জন করার জন্যে এই নীতিমালাগুলোকে অবশ্যই মেনে ব্যাংক ব্যবসা করতে হবে। নীতিমালা কি? আমি এর আগেও আলোচনা করেছি। নীতিমালা কি? বিশেষ কিছু নির্দেশিকা, বিশেষ কিছু নিয়ম বা নীতি যেগুলো মেনে চলতে হবে। যেমন মানুষ জীবনের ক্ষেত্রে শৃঙ্খলার জন্যে বা নিয়মানুবর্তিতার জন্যে বেশ কিছু নিয়ম কানুন মেনে জীবনের সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি, রাত অবধি একই নিয়মে প্রতিদিনই সে মোটামুটি চলে। তোমরা যেমন একই নিয়মে ক্লাস করছো, পড়ছো। তো এই নির্দেশিকা, এই নিয়ম কানুনগুলোকে আমরা নীতিমালা বলতে পারি। এবং একটি প্রতিষ্ঠান যখন পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানকেও নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে তার কাজগুলো এগিয়ে নিতে হয়। এবং আজকে আমি যে 14টা নিয়মকে দাঁড় করিয়েছি, সেই 14টা নিয়মের প্রত্যেকটাই বাণিজ্যিক ব্যাংক পরিচালনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটি ব্যাংক এর একটা নিয়মও যদি অবহেলা করে, সে কিন্তু পরিপূর্ণতার সাথে জনগণের আস্থা অর্জনের সাথে সুনামের সাথে ব্যবসা করতে পারবে না। আচ্ছা দেখো, আমি বলছি। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটা হচ্ছে তারল্যের নীতি। তারল্য কি? তারল্য হচ্ছে গ্রাহক ব্যাংকে কি করে? টাকা জমা রাখে। কেন রাখে? তার সম্পদের বা টাকার নিরাপত্তার জন্য। সে প্রয়োজনে যে কোনো সময় ব্যাংক থেকে এসে সে টাকাটা তুলে নেবে। ব্যাংকে কি টাকাটা দিয়ে দেয়? নিশ্চয়ই দিয়ে দেয় না। সে জমা রাখে, আমানত রাখে এবং তার প্রয়োজনে সে একটা নির্দিষ্ট সময় কয়েকদিন পর এসে টাকাটা তুলে নেবে। যখন সে টাকাটা তুলতে আসবে তখন কি হয়? চাহিদা মাত্র ব্যাংক টাকাটা ফেরত দিতে বাধ্য থাকে। আর যদি ব্যাংক তাকে চাহিদা মাত্র টাকা ফেরত দিতে না পারে, তখন কিন্তু ব্যাংকের এটা কি? অদক্ষতা। আমরা কি পড়েছি এর আগে? দক্ষতা বৈশিষ্ট্য পড়েছি। ব্যাংকে দক্ষতার সাথে ব্যবসা করতে হয়। দক্ষতা কি? অল্প সময়ে দ্রুততার সাথে কাজ এগিয়ে নেওয়া। তাহলে এবং দক্ষভাবে যখন কাজ করবে তখন গ্রাহকদের চাহিদাগুলো মেটাতে পারবে। তখন আমরা সেটাকে অদক্ষ ব্যাংক বলবো, বা আমরা সেটাকে কি বলবো? অসচ্ছল ব্যাংক বলবো, যদি ব্যাংক আমাদের চাহিদা মাত্র টাকা ফেরত দিতে না পারে। তাহলে আমরা এখন কি দেখছি? গ্রাহকের উত্থাপিত চেক চাহিদা মাত্র ফেরত দানের, চেকের টাকা বা অর্থ চাহিদা মাত্র ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। তাহলে প্রত্যেকটা ব্যাংকে এই তারল্যের নীতিটা অনুসরণ করতে হয়। এখন কিভাবে অনুসরণ করবে? সে এমন বুদ্ধি করে বিনিয়োগ করবে, ঋণ দেবে মানুষকে, যেন তার হাতে ঋণ দেওয়ার পরও পর্যাপ্ত টাকা থাকে যে কোনো সময় গ্রাহকদের চাহিদা মাত্র অর্থ পরিশোধ করতে পারে। এখন অনেক বেশি টাকা আবার সে যদি নিজের কাছে রেখে দেয়, তাহলে তো বিনিয়োগ করতে পারবে না, বেশি বিনিয়োগ করতে পারবে না। সেটাও কিন্তু ব্যাংকের জন্য ক্ষতি। এজন্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যখন ব্যাংক জনগণকে বিনিয়োগের জন্যে ঋণ দেবে,
যেন ব্যাংকেরও অসুবিধা না হয়, জনগণও চাহিদামাত্র অর্থ পেতে বা না নিয়ে ফেরত না যায়। এটাকেই বলে ব্যাংকের তারল্য নীতি। আমি এটা অনেক সময় নিয়ে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝছো। চলো, এর পরেরটা হচ্ছে সচ্ছলতা নীতি। সচ্ছলতা নীতি কি? ব্যাংক গ্রাহকদের আমানত ও নিজস্ব অর্থ সম্পদ যাতে এমনভাবে সংরক্ষণ করবে, হ্যাঁ, যেন ব্যাংক সবসময় সচ্ছল থাকে, আমানতকারী আমানত ঝুঁকির মধ্যে যেন ব্যাংকে পড়তে না হয়। তারল্য নীতি মানলেই কিন্তু ব্যাংক সচ্ছল থাকবে। সম্পদের পরিমাণ যখন কি হয়, প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলেই কিন্তু ব্যাংকের সচ্ছলতা কমে যায়। এখন ব্যাংক সবসময় এরকম একটা ব্যবস্থা রাখবে যেন তার সম্পদের পরিমাণ কখনোই দায় থেকে কমে না যায়। এটাকেই বলে সচ্ছলতার নীতি। তারপরে এসছে কি? নিরাপত্তার নীতি। গ্রাহকদের আমানত ও নিজস্ব অর্থ সম্পদ যাতে চুরি ডাকাতি না হয় বা জালিয়াতির হাতে না পড়ে, এটা রক্ষা করা সবসময় ব্যাংকের একটা নৈতিক দায়িত্ব। এবং ব্যাংক যতটা ঋণ দেবে বা যতটা বিনিয়োগ করবে, প্রত্যেকটাই ঝুঁকিমুক্ত হতে হবে এবং তা নিশ্চিত করার নীতিই হচ্ছে নিরাপত্তার নীতি। এরপর এসছে গোপনীয়তার নীতি। গোপনীয়তা কি? গোপনীয়তা হচ্ছে সিক্রেসি। আমরা যখন কোনো লেনদেন করি ব্যাংকের সাথে, তখন কিন্তু আমি চাই আমার এই লেনদেনের কারণটা, আমার এই লেনদেনের প্রয়োজনীয় বিষয়গুলো অন্য কেউ না জানুক। মানে গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া যাতে অন্য কেউ না জানে, সেটা একজন ব্যক্তিও চায় এবং ব্যাংকও এটা নিয়মটা মেনে চলে। ব্যক্তিগত প্রযুক্তিগত সকল ধরনের কার্যব্যবস্থা গ্রহণের নীতির মাধ্যমে এমনভাবে নেয় যেন ব্যাংক গ্রাহকের সব কিছুই যেন গোপনীয় থাকে, সেটাকেই বলে গোপনীয়তার নীতি। তাহলে আমরা কি দেখছি? প্রিন্সিপাল অফ সিক্রেসি, প্রিন্সিপাল অফ সিক্রেসি, সেফটি আর প্রিন্সিপাল অফ সলভেন্সি। এখানে দেখো, এই তিনটাকে মিলে আমি দিয়েছি 3S অফ কমার্শিয়াল ব্যাংক। অনেক সময় তোমাদের ছোট প্রশ্ন আসে যে বাণিজ্যিক ব্যাংকের 3S বলিতে কি বোঝায়। তার মানে একটা হচ্ছে সলভেন্সি, সেফটি এবং সিক্রেসি। এই তিনটাই হচ্ছে SSS। এটাকে বলে 3S অফ কমার্শিয়াল ব্যাংক। এটা পরীক্ষা না আসলেও তোমাকে সারা জীবনই ব্যবসা শিক্ষা ছাত্রী হিসেবে তোমার এটা জানতে হবে। তুমি মনে রাখবা, আমি এই তিনটে পয়েন্টের জন্য পাশাপাশি রেখেছি যেন তোমাদের মনে থাকে। এটা কি? প্রিন্সিপাল অফ সলভেন্সি, প্রিন্সিপাল অফ সেফটি আর প্রিন্সিপাল অফ সিক্রেসি। আচ্ছা, এরপরে আসো মুনাফার নীতি। তারল্য অবস্থা সংরক্ষণ আমরা কি জন্য করব? আমাদের মুনাফা যেন সঠিকভাবে আমরা অর্জন করতে পারি। আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী মুনাফা অর্জনের জন্যই আমরা তারল্য নীতিটা রাখি। তাহলে একটি ব্যাংকে তার ঋণদান বা বিনিয়োগ ওই পরিমাণ করতে হবে যেন অধিক মুনাফা অর্জন করার নীতিতে তারা আবদ্ধ থাকতে পারে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের নীতি। এরপর এসছে সঞ্চয় সংগ্রহের নীতি। সঞ্চয় নীতি বা সঞ্চয় সংগ্রহের নীতি বলি। আচ্ছা, আমি সংগ্রহটা দিই, তাহলে তোমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে আর একটু। সংগ্রহের নীতি বিভিন্ন হিসাব, আমানত প্রকল্প, স্কিম এগুলো ব্যাংক চালু করে। কার জন্যে? গ্রাহকের জন্যে। এবং গ্রাহকদের আকৃষ্ট করে এই সমস্ত সেবাগুলোর মাধ্যমে। এগুলোকে আমরা যে ব্যাংকের কয়েকদিন পর পর বিভিন্ন স্কিম দেখি, যেমন শিক্ষা বিনিয়োগ স্কিম, চিকিৎসা স্কিম, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ব্যাংক জনগণের সম্পদগুলোকে বা সঞ্চয়গুলোকে টানার চেষ্টা করে। ব্যাংক যত বেশি স্কিম চালু করে তত বেশি জনগণ আকৃষ্ট হয় এবং সেই সঞ্চয়ের মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ বেড়ে যায়। সঞ্চয় সংগ্রহের মাধ্যমে ব্যাংকের বিনিয়োগগুলো বেড়ে যায়।
আমরা দেখি বাণিজ্যিক ব্যাংক অধিক সংগ্রহের কাজে নিজেকে নিয়োজিত রাখে, আবার এরূপ সাফল্য উপরে কিন্তু ব্যাংকের বিভিন্ন শাখাগুলোরও সাফল্য বিদ্যমান। আচ্ছা, এরপরে আসো ঋণদান ও বিনিয়োগের নীতি। এটা আমি একটু আগে আলোচনা করেছি তারল্যের নীতিতে। তারল্য নীতিটা এই নীতির সাথে খুবই জড়িত। ব্যাংক কি পরিমাণ ঋণদান করবে এবং বিনিয়োগটা কি পরিমাণ হলে তারল্য বজায় থাকবে, আমি একটু আগে সেটা নিয়ে আলোচনা করেছি। আর এখন আলোচনা করব যে এই নীতির আওতায় বাণিজ্যিক ব্যাংক এভাবে ঋণ দেবে, এভাবে বিনিয়োগ করবে যেন তার বিনিয়োগকৃত অর্থটা সহজেই কি হয় ফেরত পাওয়া যায়। সেই সতর্কতা অবস্থা অবলম্বন করবে অবশ্যই, এবং সাথে সাথে সর্বোচ্চ মুনাফাও যেন অর্জন করা যায় সেটা দেখবে। এখন আমরা তারল্য নীতিতে কি পড়েছি, ওই পরিমাণ ঋণ দেবে বা ওই পরিমাণ বিনিয়োগ করবে যাতে তার সচ্ছলতার অভাব না হয়, আমানতকারীর টাকা ফেরত দেওয়ার মতো ক্ষমতা যাতে থাকে। আর এখানে 7 নম্বরে আমরা কি পড়ছি, এই ঋণদান এবং বিনিয়োগ যেন ঝুঁকি মুক্ত হয়, সেটাই হচ্ছে এই নীতির আসল কথা। এমন সতর্কতা অবস্থা অবলম্বন করবে যেন সবসময় এটা ঝুঁকিমুক্ত থাকে, খুব সহজেই যেন সে আবার ঋণটা ফেরত পেতে পারে। এরপরে এসছে দক্ষতার নীতি। কম শ্রম ও অর্থ ব্যয় করে সুন্দর ও সার্থকভাবে ব্যাংকের কাজ সম্পাদন করার নীতিকেই বলে দক্ষতার নীতি। আমরা প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে দেখি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা জগতে দক্ষতার কোনো বিকল্প নেই, এবং প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকই এই দক্ষতার নীতিকে মেনেই কী করতে হয়, ব্যবসা করতে হয়। এই দক্ষতার জন্য কি করে, তারা তাদের কর্মীদের, যারা কর্মী বাহিনী থাকেন তাদের প্রশিক্ষণ প্রদান করেন, এবং দক্ষতার নীতি অনুসরণের জন্যে তারা উন্নত পরিবেশ, কার্য পরিবেশ নিশ্চিত করেন। এগুলো হচ্ছে দক্ষতার নীতি। মানে যে নীতিগুলো বা যে কাজগুলো অনুসরণ করলে কম সময়ে, কম শ্রম ব্যয়ে, কম অর্থ ব্যয়ে দ্রুততম সময়ে কাজ করা যাবে, সেটাই হচ্ছে সার্থকভাবে কাজ করা যাবে, সেটাই হচ্ছে দক্ষতার নীতি। এরপরে সে সেবার নীতি। সেবা কি, আমরা এই যে কাজগুলো করলাম, এতক্ষণ যে নীতিগুলো অনুসরণ করলাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি জনগণের স্বার্থে, জনগণকে আমরা সন্তুষ্ট করার জন্যে আমরা এই কাজগুলো করে থাকি। যেমন তারল্য নীতি, নিরাপত্তার নীতি, গোপনীয়তার নীতি, এগুলো প্রত্যেকটা কিন্তু জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য। এবং আমরা বিভিন্ন ধরনের জনগণের প্রয়োজন অনুযায়ী উপযোগী সেবা দিই, কাজ করি, সুযোগ সুবিধা বা জনগণকে তৃপ্ত করার জন্য আমরা ব্যাংকগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিয়তই চেষ্টা করে যায়, সেটাই হচ্ছে সেবার নীতি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু এই নীতি কার্যকর করার আর কোনো বিকল্প নাই, কেননা গ্রাহকদের বা জনগণের সেবার মাধ্যমে বাজারে একটি ব্যাংকের সুনাম সৃষ্টি হয়, যা ব্যাংকের জন্য একটা প্রধান পুঁজি। যত পুঁজি আমরা এতক্ষণ কী করছি, বিনিয়োগ করছি, প্রধান পুঁজি হচ্ছে জনগণকে সেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা। আচ্ছা, এরপর হচ্ছে আস্থা অর্জনের নীতি। আমরা সর্বোত্তম যে কাজটা করে থাকি বাণিজ্যিক ব্যাংক, এবং নির্দ্বিধায় ব্যাংকের উপর আমরা বাণিজ্যিক ব্যাংকের এই কাজগুলোর জন্যই আসলে আমরা তাদের উপর আস্থা নিয়ে নির্ভর করি। যেমন আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে একটি ব্যাংকে আমি কেন জমা রাখবো, যখন আমি আস্থা অর্জন করতে পারবো না ওই ব্যাংক আমার এই জমাকৃত অর্থটা নিরাপত্তার সাথে, তারপর গোপনীয়তার সাথে আমাকে টাকাটা কি রাখতে পারবে এবং আমাকে প্রয়োজনে ফেরত দিতে পারবে। এই সমস্ত আস্থা অর্জনের মাধ্যমে একটি ব্যাংক কি করে, জনগণের কাছ থেকে আমানতটা পেয়ে থাকে, এবং আমরাও ব্যাংকের উপর আস্থা নিয়েই ব্যাংকে যাই। তাহলে জনগণের আস্থা অর্জন ব্যাংকের একটা অন্যতম নীতি। তারপরে গোপনীয়তার নীতি আমরা আলোচনা করেছি। গোপনীয়তার সাথেই কিন্তু আস্থা অর্জন, নিরাপত্তার সাথে আস্থা অর্জন, সচ্ছলতার সাথে আস্থা অর্জন অনেক বেশি জড়িত। এরপর হচ্ছে আধুনিকায়নের নীতি। এটা দেখো, এটা বেশ তোমাদের উদ্দীপক আসে। সর্বাধুনিক
প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করে গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নতুন প্রযুক্তি সংগ্রহ এবং নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালুর মাধ্যমে প্রতিযোগিতায় আজকালকার যে জগৎ, ব্যবসা জগৎ, প্রযুক্তির জগৎ, সেই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়াই হচ্ছে আধুনিকায়নের নীতি। যেমন আমরা দেখছি অনলাইন ব্যাংকিং, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, তারপরে কম্পিউটারাইজড হিসাব পদ্ধতি, এগুলি প্রত্যেকটাই প্রযুক্তির তালে তালে প্রত্যেকটা ব্যাংক এই ধরনের নীতিগুলোকে সর্বগ্রহণযোগ্য নীতি মনে করে সবচাইতে আগে গ্রহণ করছে এবং জনগণও যে ব্যাংকে এই সেবাগুলি পাচ্ছে সেই ব্যাংকের দিকেই ছুটে চলছে। তাহলে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে আধুনিকায়নের নীতিগুলো ফলো করতে হয়। এরপর হচ্ছে অবস্থানের নীতি। অবস্থান কি? সুঅবস্থান। বাণিজ্যিক এমন একটা জায়গায় নিজেদের অফিস স্থাপন করবে, শাখা স্থাপন করবে যেন সে জায়গাটা ঘনবসতিপূর্ণ এলাকা হয়, সেটা যেন অপেক্ষাকৃত সচ্ছল জনগোষ্ঠী থাকে সেখানে, তারপরে অধিক যোগাযোগের মাধ্যম থাকে। যেমন আমি যোগাযোগ বলতে এখানে সেই আমরা ব্যবসায়িক যোগাযোগ না, সেটা হচ্ছে পরিবহন, হ্যাঁ, গত যোগাযোগ যেখানে বেশি সচল সেই সমস্ত জায়গায় বাণিজ্যিক ব্যাংক সবসময় তাদের শাখাগুলো স্থাপন করে থাকে। এটা হচ্ছে অবস্থানের নীতি। তারপর হচ্ছে প্রচারের নীতি। ব্যাংক সবসময় প্রচারমুখী, তারা প্রচার বিমুখ হলে একটি ব্যাংক কখনো চলতে পারে না। প্রতিযোগিতামূলক ব্যাংকিং জগতে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তাদের সুবিধা অসুবিধা, তাদের আস্থা অর্জনের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নিচ্ছে এগুলি জনগণকে প্রতিনিয়ত জানাতে হবে প্রচারের মাধ্যমে। এতেই করে ব্যাংক জনগণের একদম কাছে গিয়ে গোড়ায় গিয়ে পৌঁছতে পারে, দরজায় গিয়ে পৌঁছতে পারবে। এবার লাস্ট হচ্ছে সুনামের নীতি। এই প্রত্যেকটা নীতি আমরা ফলো করব কেন? আমাদের সর্বোপরি সুনাম অর্জনের জন্য, যেন আমাদের ব্যাংক কখনোই সুনামে পিছিয়ে না থাকে বা একটি ব্যাংক কখনোই পিছিয়ে না থাকে। তাহলে আমি তোমাদের যে 14টা নীতি এখন আলোচনা করলাম এর মধ্যে এই দেখো, এই এখানে ব্র্যাকেট দিয়ে 3S যেটা দিয়েছি সেই 3টা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে কি আসে? উদ্দীপক আসে। আর এখানে যেগুলো আমি স্টার দিয়েছি সেগুলোও দেখো, এই 4টাও মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রায় উদ্দীপক বিভিন্ন বোর্ডে আসে। এখন এই উদ্দীপকের জন্যে আমি কিন্তু তোমাদেরকে পয়েন্টগুলো দিয়ে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করেছি। এখানে এই পয়েন্টগুলো আলোচনা করলে এক একটা বই লেখা হয়ে যাবে। আমরা মুখে এগুলো আলোচনা করছি, তোমরা বইয়ে যাবা, বই নিবা, আমাদের মুখের আলোচনার সাথে বই মিলিয়ে এগুলো সব তোমাদের কোথায়? মাথায়, তোমাদের কম্পিউটারে সব ঢুকাবা। আর আমি এর আগে ক্লাসে কি বলেছি? আমরা কিন্তু ঝিনুক চিনছি, সেই ঝিনুককে আমাদের কুড়িয়ে পেতে হবে। তাহলে আজকে আমার এই 14টা নীতি এবং বই বসে ভালো করে নীতিগুলো পড়বা। এই নীতিগুলো এক একটা ঝিনুক, আমরা উদ্দীপক থেকে এগুলোকে খুঁজে খুঁজে তুলে বের করব। ঠিক আছে? এখন আমরা কি করব? কিছু ছোট প্রশ্ন দিয়েছি দেখো। 1 নম্বর তারল্য কি? আমি প্রথম নীতিতে আলোচনা করেছি, এটা জ্ঞানের প্রশ্ন। তারপর তারল্য নীতি অনুসরণ বাণিজ্যিক ব্যাংকের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করেছি, এটা অনুধাবনের প্রশ্ন হতে পারে। এরপরে দেখো 3, বাণিজ্যিক ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ দান কাজের সাথে মুনাফার নীতিটির সংশ্লিষ্টতা ব্যাখ্যা করো, এটা অনুধাবনের প্রশ্ন। তাহলে মুনাফার নীতি কি, কাহাকে বলে, এটা পড়লে এটা বুঝবা। তারপর দায় পরিশোধের সক্ষমতাকে বাণিজ্যিক ব্যাংকের কোন নীতি বলা হয়, হ্যাঁ, এটাও জ্ঞানের প্রশ্ন। তারপরে একটি ব্যাংকে সর্বস্তরের জনশক্তিকে প্রশিক্ষণের ব্যবস্থা করার সাথে দক্ষতার নীতির সংশ্লিষ্টতা ব্যাখ্যা করো, হ্যাঁ, সংশ্লিষ্টতা ব্যাখ্যা করো। এটাও আমরা কি পড়ব? দক্ষতার নীতি পড়লে আমরা এটা লিখতে পারব। এরপরে চলো আমি কিছু প্রশ্ন, কিছু বিষয় দাঁড় করিয়েছি, যে বিষয়গুলো তোমাদের প্রয়োগের প্রশ্নের জন্য, নীতির সম্পর্কিত প্রয়োগের প্রশ্নের জন্য কাজে লাগবে, বা এগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো একটু দেখো। প্রথমে আমি কি হেডিংয়ে কি দিয়েছি? মূল নীতির সাথে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রয়োগ প্রশ্ন সম্পর্কিত ধারণা। নিম্নের বিষয়গুলোর সাথে প্রয়োগের প্রশ্ন সম্পর্কিত। এই বিষয়গুলো 4টা বিষয় আমি এনেছি, এই 4টা বিষয় তোমরা খেয়াল করো।
আমি প্রত্যেকটা বিষয়ই একটা ব্যাংকেরই নাম দিয়েছি, রূপসা ব্যাংক। এই ব্যাংক দিয়ে আমি 4টা প্রশ্ন এখানে করেছি, 4টা বিষয় এনেছি। এই 4টা বিষয়ই আমাদের কিসের সাথে জড়িত? এক একটা নীতির সাথে জড়িত। এগুলো হচ্ছে প্রয়োগের প্রশ্ন। দেখো প্রথম হচ্ছে রূপসা ব্যাংক তার শাখা স্থাপনে ব্যবসা কেন্দ্র শহর ও গ্রামের অপেক্ষাকৃত সচ্ছল এলাকা ও যে সমস্ত এলাকায় সহজে যোগাযোগ সম্ভব তা বিবেচনায় রেখেছে। কে? রূপসা ব্যাংক। কিসে? তার বিভিন্ন শাখা স্থাপনে। এখন যদি তোমাকে প্রশ্ন রাখা হয় যে এতে রূপসা ব্যাংকের কোন নীতির প্রতিফলন ঘটেছে, তখন তোমরা কি বলবা? কোন নীতিতে এটা পড়ে? ঝিনুকটা ভালো করে খোঁজো। ঝিনুকটা নিশ্চয়ই চিনেছ। কি ওটা? আমি একটু আগে বললাম যে অবস্থানের নীতি। বাণিজ্যিক ব্যাংক এরকম জায়গায় তাদের শাখা স্থাপন করবে যেখানে কি থাকবে? অধিকতর জনগোষ্ঠী, ঘন জনগোষ্ঠী থাকবে, ব্যবসা কেন্দ্র থাকবে এবং সচ্ছল এলাকা হবে এবং যেখানে যোগাযোগটা, পরিবহন ব্যবস্থাটা ভালো থাকবে। এখানে দেখো 3টা পয়েন্ট এসছে। এই 3টা পয়েন্টে আমাকে কি ইঙ্গিত করছে? সেই অবস্থানের নীতিকে ইঙ্গিত করছে। তাহলে এটা কি? অবস্থানের নীতি। আমরা বুঝতে পারছি। আসলে এগুলি মনে হয় আরও পরে আলোচনা করলে ভালো হতো, তোমরা পড়ার পরে, কিন্তু আমি এখন আলোচনা করে রাখছি, তোমরা পড়ে আবার আমার এই আলোচনার সাথে মিলাবা। এরপরে এসছে কি? রূপসা ব্যাংক। আমি কিন্তু বারবার একটা ব্যাংকেই রেখেছি। রূপসা ব্যাংক কর্তৃক ব্যাংকের ভোল্টে নতুন সতর্কতা ব্যবস্থা প্রবর্তন এবং ঋণ দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা গুরুত্বের সাথে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। কি হচ্ছে? রূপসা ব্যাংক কি নির্দেশ দিয়েছে? যেন ব্যাংকের ভোল্টে নতুন সতর্কতা ব্যবস্থা প্রবর্তন। ভোল্ট মানে কি? ব্যাংক যে আলমারিতে টাকা পয়সাগুলো রাখে সেটা হচ্ছে ব্যাংকের ভোল্ট। এটা পুরো একটা রুম। ব্যাংক পুরো একটা রুমে টাকা পয়সাগুলো তাকে রাখে। এখন সেই ভোল্টে নতুন সতর্কতামূলক ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়েছে এবং ঋণ দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা গুরুত্বের সাথে বিবেচনা করতে বলছে। তাহলে এটা কিসের নীতি? এটা হচ্ছে ঋণ দান ও বিনিয়োগের নীতি বলতে পারো, অথবা আমরা এটাকে নিরাপত্তার নীতিও বলতে পারি। হ্যাঁ, এখন তুমি যেটা বলবা সেটাকে কিন্তু ব্যাখ্যাটা জোরালো করে দিতে হবে। তুমি যদি বলো যে এখানে দেখছি আমরা সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করার জন্যে নির্দেশ দিয়েছি, সুতরাং আমি বলতে পারি এটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। আর যদি তুমি বলো যে এটা ঋণদান ও বিনিয়োগের নীতি, তখন বলবে যে ঋণদানের সময় যেন ঋণটা সহজেই আবার ফেরত পাওয়া যায়, সেজন্যে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। সুতরাং আমি বলছি এটা ঋণদান ও বিনিয়োগের নীতি। এখানে 2টা নীতিকে টাচ করছি, তুমি যেটা বলবা সেটার উপরেই যুক্তি দিবা। আচ্ছা, এরপরে এসছে 3, রূপসা ব্যাংক সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ ভোল্টে জমা রাখে এবং ঋণদান ও বিনিয়োগ একটু কম হলেও গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরত দান ও অর্থ পরিশোধ মানে শুধুমাত্র গ্রাহকদের অর্থ ছাড়াও আরও কিছু অর্থ লেনদেন থাকে, সেই অর্থগুলো পরিশোধের সামর্থ্য ধরে রাখতে সচেষ্ট। তাহলে এটা আমরা দেখছি কি? তারল্যের নীতি। আমি একটু আগেই বলছি তারল্য নীতি হচ্ছে এমন নীতি যে ব্যাংক সেই পরিমাণ অর্থ নিজের হাতে রাখবে যেন গ্রাহকদের চাহিদা মাত্র অর্থ ফেরত দানের ক্ষমতা থাকে। তাহলে এটা হচ্ছে তারল্যের নীতি। এরপর হচ্ছে কি? রূপসা ব্যাংক তার কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকতে বলেন যে কোনো তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন না পেতে পারে, এই জন্যে সতর্ক ব্যবস্থা গ্রহণে তৎপর। তাহলে আমরা কি দেখেছি এর আগে? যে গোপনীয়তার নীতিতে আমরা দেখেছি যে ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে তারা তাদের হিসাবের ব্যাপারে জানতে দেন না। তাহলে এটা হচ্ছে গোপনীয়তা নীতি। আমি তোমাদেরকে এখানে 4টা নীতি দিয়েছি। ঠিক আমাদের এই 14টা নীতি থেকেই আসলে এরকম প্রয়োগের প্রশ্ন হতে পারে, তার জ্ঞানের প্রশ্ন হতে পারে।
তা তোমরা এরকম করে নীতিগুলি পড়ার সময় চিন্তা করে করে পড়বে, যেন প্রত্যেকটা প্রশ্নে তুমি উত্তর করতে পারো। ওই ঝিনুকটা তোমাকে চিনতে হবে। আমি ম্যাডাম সবসময় ক্লাসে বলি না, আমাকে ঝিনুক চিনতে হবে, কোন ঝিনুকে কোন মুক্তাটা, আমাকে ঝিনুকটা চিনতে হবে। সেই ঝিনুক চেনার জন্যে প্রত্যেকটা পয়েন্ট, সেই 14টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টকে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা, যেন এরকম প্রশ্নগুলো উত্তর তোমরা সহজেই ধরতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।